গাইস কি খবর, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আমার মানে এখনকার আপডেট জানতে চাইছিলে, বাট মানে আমি এই রিলেটেড ভিডিও পরপর দিই না। তোমরা অনেকে বলছিল যে কেন দিচ্ছ না। আমি দিতে চাই না, কারণ হচ্ছে আমি সত্যি বলতে আমি চাই না যে আমার ইউটিউবে শুধু আমার অসুস্থ থাকা মানে ওই ব্যাপারটা রিলেটেড সমস্ত ভিডিও থাকুক। আমি জানি তোমরা আমার আপডেট জানতে চাইছো, তার জন্য বলছো, কিন্তু আমি বিশ্বাস করো আমি আমার ওইটা টপিক নয় যে ওই বিষয়ে আমি আমার ডেলি লাইফ ঠিক আছে, কিন্তু আমি ডেলি লাইফে শুধু অসুস্থ 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 আমি এটা দেখাতে চাই না। আমার কিছু ভালো মেমোরি ওর মধ্যে রেখে যেতে চাই। তো সেই জন্যই আমি শুধু এই অসুখটা রিলেটেড ভিডিও ওখানে দিই না। যখন তোমরা খুব মানে আমাকে জিজ্ঞেস করো, রিকোয়েস্ট করো যে এবার নেক্সট আপডেট দিতে, সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো প্রথমে তোমরা আমাকে যেটা জিজ্ঞেস করেছিলে, আমাকে একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলেন যে এখন আমার কি অবস্থা। তো সত্যি বলতে যে ডায়ালিসিসে যারা পেশেন্টরা থাকে, তো তারা অন্তত এইটুকু বলতে পারবে না যে একদম ভালো আছি বা কিছু। আজ আমি তোমাদের সাথে কথা বলছি, এখন ভালো আছি, হয়তো 5টা মিনিট পর আমার শ্বাসকষ্ট হতে পারে বা মাথা ঘুরে যেতে পারে বা বিপি বেড়ে যেতে পারে। তো ঠিক বলতে পারবো না যে মানে সত্যি মানে পুরো ভালো যাচ্ছি এরকম। তো ডায়ালিসিসের একটা মানে এফেক্ট তো থাকবেই। আর কষ্ট হয়, অনেকে জিজ্ঞেস করেছে যে ডায়ালিসিস করাতে কষ্ট হয় কিনা। হয়, কিন্তু নিডলটা লাস্টে মানে শুয়ে যায়, রোজ হতে হতে সেটা শুয়ে যায়। কিন্তু এখনও আমি অনেককে দেখি আমার ওখানে যারা মানে এখনও অবধি নিডল দিলে চিৎকার চেঁচামেচি করে, তাদের কষ্ট হয়। তো আমাদেরও হয়, কিন্তু আমরা এটা সহ্য করে নিই আর কি। তো সবার আরেকজন যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা বলি যে সবার কিন্তু হাতে চ্যানেল থাকে না, অনেকের হচ্ছে পাম্প ক্যাথও থাকে, যেটা বুকে বসানো হয়, গলাতেও থাকে। তো আরও কয়েকটা জায়গায় হয়তো থাকে, আমি ওটা জানি, আমি দুটো দেখেছি, সেই জন্য তোমাদের বললাম যে ওই দুটোতেও মানে ওরও আলাদা রকম কষ্ট। যেমন বুকে বা গলায় থাকলে তুমি ঠিকমতো স্নান করতে পারো না, ঠিক আছে, তো মানে ফ্রিলি তুমি ঘুরতে পারবে না। বাট হাতে যদি চ্যানেল থাকে, যেমন আমার আছে, আমার এই জায়গাটা ফুলে গেছে, যেহেতু এটা ভেন, ভয় পাওয়ার কিছু নেই। আমিও প্রথমে ভেবেছিলাম যে টিউমার কিনা, বাট না, এটা ভেনটাই এরকম এমন ডেভেলপ হয়েছে, তো এরম টিউমারের মতো হয়ে গেছে। আর এখানে আমার সেলাইটা আছে, যে আমি জানি না আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিনা, বাট আমি কিছু ফটোজ যদি আমি পাই আমার ফোনে, আমি সচরাচর এগুলো রাখি না, যদি পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে আমি কোথাও একটা দিয়ে দেবো, যাই হোক। তো এইটা যেহেতু অপারেশন করে আমার এই ভেনটা বানানো হয়েছিল, মানে বড় করা ছিল চ্যানেলটার জন্য, তো সেই জন্য এইখানে আমার নিডল দেয়। আর এই জায়গাটা কিছুভাবে ফুলে গেছে, এটা ভেনটাই ডেভেলপ হয়ে ফুলে গেছে। তো এখন এটাই সারা জীবন, আমি যতদিন না মরছি ততদিন এটা এইভাবেই থাকবে। এটা আর কিছু করার নেই, এটার কোনো মেডিসিনও নেই, এটাকে কিছুভাবে মানে নর্মাল করা যাবে না। এই হাতটা এরকমই ফুলে থাকবে। আর এই হাতের এইটার একটা আমার প্রবলেম, আমি জানি না অন্য কারোর হয় কি না। আমার এই প্রবলেমটা হয় হচ্ছে যখন আমি মানে কোনো সময় আমি যেমন মানে অনেকটা জার্নি করে আমি কলকাতা গিয়ে ডায়ালিসিস নিই। যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদেরকে বলছি যে আমি অনেকটা দূর ট্রাভেল করি, 3.5 ঘন্টা যাওয়া আসা করি। কারণ আছে, কারণ হচ্ছে এখানে অনেকেই বলবে যে এখানে কি ডায়ালিসিস নেই। ডায়ালিসিস আছে, বাট আমার যখন এখানে ডায়ালিসিস চলতো আমার উল্টো রিয়াকশান হয়েছিল। আমি জানি না কাদের ভুল ছিল, ঠিক আছে, আমি আমার ভুল বলবো না, কারণ আমি সেই অবস্থায় ছিলামই না যে ওই জাস্ট হসপিটাল থেকে বেরিয়ে আমার ডায়ালিসিস স্টার্ট হয়েছিল। আর আমি ওই অবস্থায় ছিলাম না যে বাইরের কিছু খাবো তার জন্য হবে, বা জল বেশি খেয়ে নিচ্ছি তার জন্য হবে। তো আমার সেই টাইমটা খুব খারাপ গেছে, সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, অবস্থায় ছিলাম না। আমার এমনও হয়েছে আমার পুরো জিভের টেস্ট চলে গেছিলো, আমি একটা লুচি পর্যন্ত খেতে পারতাম না, লুচিটা খেলেও আমার জিভ জ্বলতো, এরকম অবস্থা। তো আমি ওইখানে যখন ডাক্তারের কাছে যাই, নেফ্রো কেয়ারে আমি যেখানে এখন আছি, তো ওইখানে যখন ডাক্তারকে দেখাই, ওনারা একটা জাস্ট মলম দেয়, তাতে আমার জিভের এই প্রবলেমটা চলে যায়। তারপর আমি খাওয়া দাওয়া করতে পারি। আগে যখনই খেতাম আর আমার মনে হতো যে মানে আর বেশি খেতে পারতাম না, বমি চলে আসতো, এরকম হতো। তো ওনাদের যেহেতু ট্রিটমেন্টটা আমি সত্যি বলতে অনেকটাই ভালো, তোমরা নিজেরাই শুনে বুঝতে পারছো যে আমি যে নাকি মানে যাকে নাকি হসপিটাল থেকে বেরানোর পর দোতলা ওঠার জন্য লোক লাগতো, আমাকে দোতলা অবধি মানে একজন ধরে ধরে তুলতে হতো, সে
মানে কি বলবো 3.5 ঘন্টা করে যাতায়াত করে ডায়ালিসিস নিয়ে ফিরে আসছি। সেদিনই আমার উইকে 2 দিন করে ডায়ালিসিস হয়। তো আমি মানে আমার রিজার্ভেশন অবশ্য করা থাকে বাড়ি থেকে, তো আমি ওইভাবে যাই আবার চলে আসি। আমি ওই আইডিয়াটা পেয়েছিলাম এখানে আরও অনেকের ডায়ালিসিস হয়, তো একজন আঙ্কেল বলেছিল তারও ডায়ালিসিস হয়, সে কলকাতা অন্য জায়গায় ডায়ালিসিস নেন। তো উনি বলেছিল যে উনি ওনার রিজার্ভেশন করা থাকে, উনি যাতায়াত করে। তো সেই দেখে আমিও বলেছিলাম ঠিক আছে আমিও পারবো। তো আমার প্রথমে তো আমার বাড়ির লোক দিচ্ছিল না, স্বাভাবিক, যে ভয় পেয়ে গেছিলো যে রাস্তাঘাটে কিছু হয়ে যাবে। আর কিছু লোক আছে আমি বলবো যে তারা হচ্ছে মানে এই জিনিসটা ভয়ঙ্কর, আমি বলছি এটা ভয়ের, এমন বলবো না যে না এটা কোনো ভয়ের কিছু না, না এটা ভয়ঙ্কর। কিন্তু আমি মনে করি এরকম পেশেন্ট বাড়িকে যে মানে আরও ভয় দেখিয়ে তাদেরকে ঘরে বসিয়ে দেওয়া বা আরও ভয় দেখিয়ে এরকম ফিল করানো যে তার যে মেয়ে আছে বা তার বাড়িতে যার এরকম রোগ হয়েছে সে বেশি দিন বাঁচবে না, 6 মাস জোর হলে সে যা খেতে চাইছে খাওয়া, এইগুলো ঠিক বলাটা আমার মনে হয় না উচিত। একটা ক্যান্সার পেশেন্টের ফ্যামিলিকেও এটা বলা উচিত না, যদিও বা তারা জানে যে হয়তো তার সে থাকবে না। কিন্তু এইরকমভাবে আমি এরকম লোকেরও মানে এই কটা সময়ের মধ্যে এরকম লোকও আমার সামনে পড়েছে যারা আমার মাকে এইভাবে বলেছে যে ওকে এত দূর ছিল না, ওর কিছু হয়ে যাবে রাস্তাতে, আর ও তো বেশি দিন থাকবেও না। তো এগুলো শুনে খারাপ লাগে, কারণ এরকম হ্যাঁ এমন না যে 2-3 বছরেও অনেকে মরে গেছে ডায়ালিসিস নিতে নিতে, সেটা বেশিরভাগই কিডনি পেশেন্ট কিন্তু কিডনির কারণে মরে না, অন্যান্য অর্গানগুলো প্রবলেম করে যায়, ঠিক আছে, যেমন বেশিরভাগ হার্টে প্রবলেম হয়। তো আমারও হার্টে প্রবলেম ধরা পড়েছে এই কিছুদিন আগে, তার মেডিসিন চলছে। তো ওটা পরে বলছি যে কি হয়েছে। তো এরকমভাবে বলা হয়েছিল। তো এখন যেহেতু আমি যাতায়াত করতে পারছি তাই একটুখানি তো অন্তত মানে বাড়িতে বুঝতে পেরেছে যে না ঠিক আছে, মানে এতটাও লোকের কথায় ইয়ে হয়ে যাওয়া উচিত না। বাট আমি বলবো যে এরকমভাবে যখন কাউকে যদি তুমি মানে সাহস না দিতে পারো তাহলে তার সাহসটা ভেঙো না, আমি এইটুকুই মানে তাদেরকে বলতে চাই। তারা হয়তো এই ভিডিওটা দেখবে, তো আমি কারোর নাম নিব না, কিন্তু এটা সত্যি এটা খারাপ লাগে শুনলে। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে আমাদের ওখানে এমনও অনেকে আছে যে 5-6 বছর 14 বছর পর্যন্ত আমি এখনো আছে যে 14 বছরও ডায়ালিসিস চলেছে, সে ভালো আছে, সে নিজে হেঁটে চলে আসে, নিজেই যায়। আর এমনও হয়েছে যে 2-3 বছর নিয়েছে তাতেও মরে গেছে, এরকমও আছে। অনেক ইউটিউবে ভিডিও আমি দেখেছিলাম যখন আমার ডায়ালিসিস শুরু হয়নি, এরকম একজন আন্টির আমি ভিডিও দেখেছিলাম যিনি ইউটিউবার ছিলেন। তো ওনার 3 বছর ডায়ালিসিস চলেছে, তো তারপরে উনি একদিন স্ট্রোক করে মরে যায়। তো সেটা দেখে আমি খুব ভয় পেয়েছিলাম যে জীবনে কোনোদিন ডায়ালিসিস করবো না, কিন্তু আমাকে করতে হয়েছে। সেটা এখন বুঝতে পারছি যে আরও আগে করলে আমি হয়তো আরও মানে একটু এতটা মানে ইমার্জেন্সি হতো না। আমার বোনের বিয়ের দিনকার আগের ভিডিও যারা দেখেছে তারা তো জানোই যে কী হয়েছে। তো যাই হোক, আমি দেরি করে বুঝেছি। বাট তোমরা যারা ভিডিওটা দেখছো এরকম যদি কারোর বাড়িতে থাকে এরকম পেশেন্ট, সিকেডি পেশেন্ট, যে ক্রনিক কোনো ডিজিজ দিয়ে মানে প্রবলেমে আছে, তো আমি বলবো আগে ট্রিটমেন্ট নেওয়া উচিত। পরে একদম মানে ভয় পেয়ে ঘরের থেকে যেমন আমি করেছি যে আমি ভেবেছি মেডিসিনে যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, আমি অ্যালোপ্যাথিটাকে পুরো বাদ দিয়ে দিয়েছি। আমি ভেবেছি যে অ্যালোপ্যাথিতেই আমার ক্ষতি হয়ে যাবে। তো আমি অনেক কিছু ট্রাই করেছি, সত্যি বলতে আমি হোমিও ট্রাই করেছি, আমি আয়ুর্বেদও ট্রাই করেছি। এই ভিডিওগুলো পরপর দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার কাছে রয়েছে। তো আমার একটু দেরি হচ্ছে যেহেতু আমি নিজেই এখনো মানে ওই যাতায়াত করার পর এবার বাড়িতে থাকলে তো বাড়ির কিছু কাজ করতেই হয়, আর যেহেতু সুস্থ আছি আমি তো বিছনায় পড়ে নেই, তো আমি বাড়িতে টুকটাক কাজ করি, এই ঘুরে বেড়াই, এই করি। তো ওই করতে গিয়ে আমার সত্যি মানে ডেলি যে ভিডিও বানানোর ওইটা ঠিক হচ্ছে না, তার জন্য সত্যি আমার খারাপ লাগছে। তো অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো প্লিজ তোমরা ওইগুলোকেও দেখো, তাহলে বুঝতে পারবে যে ঠিক আমি কি করেছিলাম। তার জন্য হয়তো এরকম না, তো আগেও হয়তো আমি সুস্থ হয়ে যেতাম, যে আগে ধরা পড়তাম। আমি একটা জিনিস বলবো যে আমার তো ভাগ্য যে আমার ওই রিপোর্ট বিভিন্ন ডাক্তার দেখেছেন, ঠিক আছে, বাট তারা কেউই আমাকে বলেনি যে ক্রিয়েটিনিনটা কী জিনিস, আর ওইটা হলে মানে এত কম রেঞ্জের মধ্যে যদি ধরা পড়তো তাহলে হয়তো আমি এখনও অবধি মেডিসিনে থাকতে পারতাম। আর যেহেতু একদম লাস্ট স্টেজে চলে গেছিলো, তো এখন আর সম্ভব না। তো হাতের যে প্রবলেমটা হয় হাতে, এই প্রবলেমটা হচ্ছে আমার কোনো ভারী জিনিস যদি আমি ধরি, বা এই কিছুদিন আগে আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, মানে স্কুটি নিয়ে উল্টে গেছিলাম,
তো যেহেতু স্কুটিটা আমাকে তুলতে হয়েছিল, আর মানে কিছু ভারী বা কিছু যদি টানি আমি এই হাতটা দিয়ে, তো হাতের এই রগগুলো খুব যন্ত্রণা করে। আর যারা জানো না, আমি তাদেরকে বলছি যে এই ভেনটা যখন তৈরি করা হয় তো এটাতে একটা ভাইব্রেশন থাকে সবসময়। এটা একটু অ্যাবনর্মালি ভাইব্রেশন প্রথম আমার মনে হতো, এখন ফিল হয় না, বাট এটা হাত দিলে একটা অন্যরকম ভাইব্রেশন হয়। তো কিছু সময় এটা যখন ফ্লো বাড়ে তখন আমার এই পোর্শনেও দেখতে পাচ্ছ একটু রগটা ফুলছে, এগুলো ফোলাই থাকে, এগুলোতে ভেনগুলো মানে জায়গাগুলো আরও বাড়ে। তো এইখানেও আমার মানে সেন্সেশন আসে, একদম ভাইব্রেট হতে থাকে এরকম। তো এটা এরকম হাত দিলে বেশ আওয়াজ হয়, যেটা এই হাতে নেই, কিন্তু এই হাতটা এরকমভাবে যদি শুই তাহলে শ করে আওয়াজ হয় বেশ। তো এটাই হচ্ছে মানে হাতের একটাই প্রবলেম, যে হাতটা দিয়ে আমি এই হাতটা বিশেষ করে যদি আমি বেশি কিছু ভারী কিছু তুলি, একটা রগগুলো ফুলে যায় আর যন্ত্রণা করে। তো এটা একটা প্রবলেম এই হাতের, এছাড়া আর কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, এইটাতে যখন নিডলটা থাকে দেখতেই পাচ্ছ জায়গাগুলো একটু এরকম হয়ে গেছে, বারবার নিডল দেওয়া হয়। তো এখানে যখন দুটো নিডল দেয়, তো 17 মনে হয় নিডলটা, নাকি 16 মনে পড়ছে না, যাই হোক। তো ওই নিডলগুলো যখন দেওয়া থাকে তখন কোনো সময় আমার একবারই হয়েছিল, একটা মানে ব্যাক ফ্লো হয়ে গেছিলো, তো এই জায়গাটা ফুলে গেছিলো। তো আবার যখন মানে বরফ টরফ দিয়ে ওরা মানে আইসিং করে সব কিছু ঠিক করে দিয়েছিল, তারপরে আর কোনো দিন হাতের প্রবলেম হয়নি। আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে মানে এখানে ইনফেকশনের প্রবলেমটা খুব কম হয়, ইনফেকশনটা হয় না। গলারটা যেটা আমার খুব খারাপ অবস্থা হয়েছিল এখানে যখন ছিলাম, আমার তো এখানে গলার চ্যানেলটা হয়েছিল আমার বাড়ির এখানে হসপিটালে যখন ভর্তি ছিলাম আইসিইউতে। তো আমি হসপিটালের নাম বলতে চাইছি না। তো ওখানে যখন হয়েছিল তখন আমার ডায়ালিসিস যখন চলতো, আমার প্রচণ্ড গা কেঁপে জ্বর আসতো। জ্বর ঠিক না, মানে গা গরম হতো না, কিন্তু এমন গায়ে কাঁপুনি হতো যে মানে আমার গলার রগ ফুলে যেত এমন। আর ইঞ্জেকশনটার নাম মনে নেই আমার, ওই ইঞ্জেকশন একবারে দিলে হতো না, আমার 2টো ইঞ্জেকশন লাগতো, তারপরে গিয়ে আমি স্টেবল হতাম। তো এইটা যখন আমি ওখানে যাই, নেফ্রো কেয়ারে যাই, তো তখন যখন ড্রেসিং করতে যায় ওরা ওখানে ডেলি ড্রেসিং করে, আর এখানে কিন্তু ডেলি ড্রেসিং করতো না। আমি বলতাম যেখানে কুটকুট করে, কেমন একটা চুলকায়, পরে করে দেবো এরকম ছিল। তো ওখানে যখন গেছি তখন বলছে এটা ড্রেসিং হয় না। আমি বললাম যে না, ওরা তো বলেছিল 7 দিন যাক তারপরে করব। তো বলেছিল না, এটা তো ডেলি ড্রেসিংয়ের দরকার। তখন এটা খুলেছে, আমি ওটার ফটোটা তুলিনি, তাই ওটা পুরো একদম মানে কি বলবো, ক্লট জমে গেছে, রক্তের থকথকে ক্লট জমে আছে চারপাশে। আর এটা ওই জন্যই চুলকাচ্ছিল। তো ওরা আবার পরিষ্কার করে দেয়। তো তখন কি করতো, প্রথমে স্টার্টিংয়ের আগে পরিষ্কার করতো, স্টার্ট হয়ে যাওয়ার পর আবার যখন ক্লোজিংয়ের টাইমে আবার পরিষ্কার করে তারপরে ক্লোজ করতো। তো এরকম ওখানে মানে সত্যি ট্রিটমেন্টের জন্যই আমি হয়তো এখন অবধি মানে কথা বলতে পারছি, বেঁচে আছি। না তো এখানে থাকলে মানে কোন দিন ওপরে চলে যেতাম। যাই হোক, ওইটুকু ঠাকুর দেখেছে। আর হ্যাঁ, এই গলার চ্যানেলটা আমার এখানে দাগগুলো এখনো রয়েছে, অনেকটা কমে গেছে, আগে অনেকটা দাগ বোঝা যেত। আর এই যে এটা যেটা ফুলছে এটা কিন্তু রগ, এটা না, এই দুটো এইখানে ছিল চ্যানেলটা, এখানে সেলাই হতো, সেলাই আমার অনেকবার কেটে গেছে। আমি একটু কম কথা বলি তো সেই জন্য, তো সেলাই অনেকবার কেটেছে, আমি 4 না 5 বার সেলাই করতে হয়েছে এখানটা। আর এখানটা করে ওই ইয়েটা ছিল, ওটা ছবিটা পেলে তোমাদের সাথে শেয়ার করবো। ওটা মানে আমি নিজে দেখেই ভয় পেয়ে গেছিলাম যে এত মোটা একটা পাইপ আমার এখানে ঢোকানো ছিল। আর হাতের ইনফেকশনের সত্যি কোনো ভয় নেই। আমি মানে এটা 4 ঘন্টা একটা বেল্ট আছে, বেল্ট দিয়ে বেঁধে রাখতে হয়, তারপরে ওটা আমি খুলে দিই, দিয়ে আমি তো মানে রাস্তাতেই চলে আসি। হাতটা বেশিক্ষণ আবার টাইট করে বেঁধে রাখলে একটু ফুলে যেতে পারে, তো সেই জন্য বাড়িতে এসে আমি ব্যান্ডেজটা খুলে দিই। আর হ্যাঁ, একটু রক্ত তো বেরাই, কারণ এটা তো মানে ফ্লোটা একটু বেশি, তো এই আর কি। তো কোনো সময় যদি আমি সুযোগ পাই তাহলে আমার সারাদিন আমি মানে ওই কীভাবে আমার ডায়ালিসিসটা চলে, আমি এখান থেকে যাওয়া থেকে শুরু করে বাড়ি আসা অবধি একদিন কোনো একটা ভিডিওতে শেয়ার করব যদি পারি। তো এখন আমি বলতে পারছি না যে আমি পারবোই কিনা। আর সেই সময় আমার আরেকটা প্রবলেম হয়েছিল, আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো, যেটা আমার জীবনে কোনো দিন হয়নি। মানে এত চুল পড়ছিল, মানে হাত দিলেই এত করে চুল চলে আসছিল। মানে আমি কিছু মানে ফটো তুলে রেখেছিলাম, জীবনে এতটা হেয়ার ফল আমি কোনোদিন দেখিনি। আর
ডাক্তারকেও বলেছিলাম যে কিসের থেকে হচ্ছে, আমি ভেবেছি হয়তো হেপারিন থেকে হচ্ছে। হেপারিন থেকে একটু আধটু হয়, কিন্তু এতটা পরিমাণে হয় না। আর মানে এক্সেস লেভেলে চুল পড়ছিল, চুল পুরো কমে গেছিলো, আর এখানে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো চুলগুলো। দিয়ে তারপরে ডাক্তারকে বলাতে উনি একটা মেডিসিন দিলেন, তো ওটা 3 মাস খাওয়ার পর এখন একদমই হেয়ার ফল হয় না, মানে খুব ভালো। তো ওই মেডিসিনটা যদি বাকি সবার জন্য, আমার মাও খাচ্ছে, মায়ের এমনি হেয়ার ফল হতো, তো সেটাতে মায়ের এখন চুল পড়া অনেক কমে গেছে। মার আগাগোড়ায় অনেকটাই চুল পড়তো, বাট এখন অনেক ঠিক আছে। বাট আমার যেহেতু পড়তো না, তো আমি ভেবেছি আবার আমার অন্য কিছু হয়ে গেছে। তো আমি আবার সেই সময় রেডিও হয়েছিলাম যে তাহলে ওটার একটা টেস্ট করিয়ে নিই, হতেও পারে, না হওয়ার তো কিছু নেই, এত কিছু হচ্ছে যখন আর ওই রোগটাই বা বাকি থাকবে কেন। তো সেটারও টেস্টের জন্য রেডি হয়েছিলাম, তো তারপরে দেখলাম যে না, সেরকম কিছু এখনও নাই। তো যাই হোক, এইটুকু তো বাঁচলাম। মিডিলে কি হয়েছিল, মিডিলেরটা বলি। মিডিলে আমার হার্টের প্রবলেম ধরা পড়ে। হার্টের প্রবলেম আমি কি করে বুঝি, আমার প্রবলেম হচ্ছিল কি, আমি একটা আমার বুকে জল জমে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, তো সেই জন্য আমার কি হতো, শ্বাসকষ্ট উঠেছিল যখন আমি বাড়ি থেকে যাতায়াত করছিলাম। তো এর আগেও জল জমেছিলাম, ভিভাসিটিতে গিয়ে আমার জল বের করা হয়েছিল। তো আমি ভেবেছি আবার জল জমে গেছে, তো ওরা বলেছিল যে একটা কাজ করো, যদি ডায়ালিসিসে না বেরায় তাহলে তোমাকে আইসিইউতে আবার ভর্তি হতে হবে। তো আমার তো অবস্থা খারাপ, আর আমি এখান থেকে যেতে মানে এমন অবস্থা হচ্ছিল, এখান থেকে আমি বাড়ি থেকে স্কুটি নিয়ে আমি স্টেশনে যাই, কাশিমবাজার স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে আমি শিয়ালদা যাই, শিয়ালদা থেকে আবার দুটো অটো চেঞ্জ করে আমাকে ডায়ালিসিস সেন্টারে যেতে হয়, আবার ওখান থেকে আবার সেম প্রসেসে এইভাবে আসি। তো আমার এখানে মানে সিঁড়ি যখন চড়তে হচ্ছে বা সাবওয়ের ভেতর থেকে অনেকটা হাঁটতে হচ্ছে, তখন মনে হচ্ছে মানে শেষ, দম আটকে গেল, এরকম অবস্থা। তো আমি এইগুলো সত্যি বলতে আমি বাড়ির লোকের সাথে শেয়ার করি না, আমি করতে চাই না, কারণ তারা আরও প্যানিক করবে। আমি নিজে বুঝতে পারছি যে ভাই আমার নিজেরই প্যানিক হয়ে যাচ্ছে, তো তারা যেহেতু কিছু করতে পারছে না, ভাবছে, তো তা তো আরও হবে। তো সেই জন্য আমি বাড়ির সাথে অতটা শেয়ার করিনি। তো একটা জিনিস ভালো কি, ওখানে মানে যেহেতু ডায়ালিসিস চলাকালীন ডাক্তার ভিজিট করেন, তো ডাক্তারের কথা মতোই যেইভাবে বলেছিল যে এইভাবে ডায়ালিসিস করো তাহলে ঠিক জলটা বেরিয়ে যাবে, তো আমার ওটার পরে ঠিক হয়ে গেছিল। তার মিডিলে আমাকে বলা হয়েছিল যে তুমি একটা হার্টের ডাক্তার, ইকো যেহেতু করা হয়েছিল, তো ইকোতে রিপোর্ট খুব খারাপ এসেছিল, তো বলেছিল যে এরকম ডানে হার্টের ডাক্তার দেখিয়ে নাও। তো আমি ভিভাসিটিতে একজনকে দেখাই, তো ওখান থেকে মানে নেফ্রোকেয়ার থেকেই সাজেস্ট করে, তো তাকেই দেখায়। তো ডাক্তারবাবু খুব ভালো ছিলেন, তো উনি কিছু মেডিসিন দিলেন, আমাকে 2টো মেডিসিন দিয়েছিলেন। তো বললো যে এই 2টো খাও, আর হার্টের অবস্থা ঠিক নেই, কিন্তু যেটা প্রতিম সেনগুপ্ত বলবেন, মানে আমার যে ডাক্তার আছেন উনি যেটা বলবেন, নেফ্রোলজি যেটা বলবেন সেটাই করবেন। তো তারপরে ওই মেডিসিনটা নেওয়ার পর আমার সত্যি প্রবলেমটা একদম ঠিক হয়ে গেছিলো। এবার হার্টের প্রবলেমটা আমি কী করে মানে সেটাই বলি। হার্টের প্রবলেমটা আমি বুঝেছি হচ্ছে, আমি যখন শুতাম তখন মনে হতো কি আমি এরকম দুলছি, এরকম হতো, হার্টবিটের সাথে সাথে দুলছি, এরকম হতো। মনে হতো জলের ওপর শুয়ে যদি দোলে তাহলে যেরকম ফিলটা হয় ঠিক ওই ফিলটা হতো। তো ঠিক অ্যাবনর্মালি লাগতো। আর কি হতো, যখন ঝুঁকতাম, মানে ঝুঁকে কিছু ধরো তুলছি বা মুছার জন্য কিছু এরকম করলাম, তো তখন কাশি উঠে যেত, ঝুঁকতে পারতাম না, কাশি হতো। আর এরকম যদি চিত হয়ে শুতাম তাহলে যদিও ঠিক লাগতো, কোনো সময় মনে হতো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ হতো কি, যদি কাত ঘুরতাম, মানে ডান কাতে করে ঘুমালাম বা বাঁ দিকে ঘুরলাম, তখনই কাশি উঠে যেত, এরকম প্রবলেম হতো। তখনই বুঝতে পারি মানে জল জমে যাবে। তো আর জলটা জমে বেশিরভাগ অনেক কারণে জমে, আমাদের ঠিক থাকে না। আমার যেমন জমে, আমার মানে কি বলবো, আমার মা সেটাই বলে যে আমি ঠান্ডা লাগিয়ে ফেলি, সেই জন্য হয়। বাট আমার মানে সাথেই যে ইনি ডায়ালিসিস না একটা আঙ্কেল আছেন, তো সে একদম প্রপার ডায়েট, প্রপার সব কিছু মেনে চলে। ইভেন হচ্ছে উনি যখন ডায়ালিসিস নিতে আসে তখন নিজে একটা শল পর্যন্ত নিয়ে আসেন, এত গরম জলে স্নান করেন, গরম জল খান, তারপরেও তার মানে বুকে জল জমে যায়। আমি জানি না, মানে আমাদের ঠিক থাকে না যে কিসের জন্য বুকে জল জমে যাচ্ছে, যেহেতু কিডনি নষ্ট, তো কিডনি হয়তো এটা করে দেয়, জানি না। তো যাই হোক, এইভাবে মানে আমার এখনকার এইভাবেই চলছে। ট্রান্সপ্ল্যান্টের কথা চলছে, এখন বলতে পারবো না ঠিক, মানে যতক্ষণে অপারেশনটা হচ্ছে, কারণ যারা জানো তারা তো জানে যে এটার প্রচুর লেন্দি প্রসেস, আর ভেতরে অনেক প্রবলেম আছে যেটা এখন অবধি ক্লিয়ার হয় না। তো হ্যাঁ, এবার অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমার মা কেন আমাকে দিচ্ছেন না। তো
বলতে গেলে আমার যেহেতু সোরিয়াসিস থেকে আমার কিডনিটা নষ্ট হয়েছে, সোরিয়াসিসের ট্রিটমেন্টের জন্য নষ্ট হয়েছে। তো আর মায়েরও কিছু এখন দেখতে পাচ্ছি ইদানিং একটু সোরিয়াসিস দেখা গেছে, খুব অল্প সামান্য কিন্তু দেখা গেছে, আমার মতো এক্সেস লেভেলে নেই। তো আমার কতটা মানে খারাপ অবস্থা ছিল 5টা বছর, যেটা আমার সামনে যারা ছিল তারা দেখেছে যে হ্যাঁ। এবার আমাকে একজন দাদাভাই কমেন্ট করেছিলেন যে কেন হোমিও আমি খাইনি সোরিয়াসিসের জন্য। তো আমি হোমিও বলছি সেই দাদাভাইকে যে আমি হোমিওটা চেষ্টা করেছিলাম, তো আমার তাতে কিচ্ছু হয়নি। এর আগে আমার ছোটোবেলায় আমি তখন একটু মানে আমি জিমন্যাস্টিকে ছিলাম, আর তখন আমি একটু রোদে টোদে মানে খেলা হতো, তো মাঠে ঘাটে খেলতাম। তো সেই কারণে আমার স্কিনটা যে স্কিনটা মানে রোদের ইয়েতে আসতো, তো ওইখানগুলোতে না এরকম ব্ল্যাক ব্ল্যাক স্পট হয়েছিল। তো ফার্স্ট টাইম যখন আমি একজন হোমিও ডাক্তারকে দেখাই, আমি প্রথমে অ্যালোপ্যাথি সত্যিই ভয় পেতাম যে অ্যালোপ্যাথি মেডিসিনের অনেক রিয়াকশান আছে, তো সেটা হয়েছে পরে। কিন্তু কিছু কিছু মেডিসিন মানে এখন ডাক্তারের উপর ডিপেন্ড করছে যে সে কীরকমভাবে তোমাকে ট্রিটমেন্ট দেবে। তো যাই হোক, তো আমি ওরকম একজন হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাই। তো সে যে এরকম ওষুধ দিয়েছে তাতে মানে প্রথমে বলেছিল এই স্পটগুলো সাদা সাদা হয়ে যাবে, তারপরে এটা নর্মালে চলে আসবে। বাট আমার কাছে এখনও মানে আমার সারা বডিতে ওই সাদা স্পট হয়ে যাচ্ছিল, আমার নাকে ছিল, কানে ছিল, এখন এগুলো নেই। বাট পায়েরটা এখনও রয়েছে। আমি তোমাদেরকে এই ভিডিওর মানে এটার মধ্যেই কোথাও একটা অ্যাড করে দেবো, যে তোমরা দেখতে পাবে যে এই পায়ের স্পটটা এখন নিজে নিজেই মানে নিজের স্কিনের কালার আসছে, যেহেতু আমি সেই টাইমে মেডিসিনটা মানে কিছুদিন খাওয়ার পর বন্ধ করে দিয়েছিলাম। কিছুদিন খাওয়ার পরে আমি দেখছিলাম যে পুরো বডিতে আমার সাদা 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 সেতির মতো হয়ে যাচ্ছিল। তো আমি জানি না উনি কী ট্রিটমেন্ট দিচ্ছিল। তো তারপরে আমি ওখানে আর মেডিসিন খাওয়া বন্ধ করেছিলাম, যে যা হবে হবে ভাই, আমার আর দরকার নেই। তো সেই টাইমটা ওইটুকুতে বাঁচলাম। তারপরে তো এখানে অ্যালোপ্যাথি পুরো মানে সোরিয়াসিস এত লেভেলে মানে ওনারা হাতে হয়তো ছিল না ব্যাপারটা, কারণ উনি অনেকভাবে চেষ্টা করেছে। আমি 5টা বছর ট্রিটমেন্ট চালিয়েছি, আমার 5টা বছর আমি ট্রিটমেন্টে ছিলাম। আর ঠিক 5টা বছর কীরকম মানে নরকীয় যন্ত্রণায় আমি ছিলাম, আমি চাই না যে আমার মানে যে শত্রু তারও হোক, মানে যাদের সোরিয়াসিস আছে একমাত্র তারা ছাড়া তাদের বাড়ির লোকও ফিল করতে পারবে না যে তারা কি কষ্টে থাকে। এখন যদি তোমার সারাদিন স্কিনগুলো চরচর করে জ্বলে, মানে মনে হবে লঙ্কা বাটার মতো জ্বলছে, আর তুমি রোদে বেরাতে পারছো না তাতেও জ্বলছে, তুমি ঠান্ডায় থাকতে পারছো না তোমার চামড়া পড়ছে সেটাতেও জ্বলছে, আর ঘাম হলে তো বলার কথা, মনে হয় কেউ লঙ্কা ঘষে দিয়েছে সারা গায়ে, এরকম জ্বলছে। তাহলে ভাবো তুমি সারাদিনে কীরকম যন্ত্রণায় আছো। তোমার সারা দিন বডি হিট হয়ে থাকবে যন্ত্রণার জন্য, তুমি পা ভাঁজ করতে পারবে না, পা ভাঁজ করলে একরকম যন্ত্রণা হবে, আবার পাটা যখন ভাঁজ থেকে শার্ট করবে তখন আবার চিরচির করে যন্ত্রণা হবে। ওই যন্ত্রণা মেনে নেওয়া যায় না। এর থেকে মনে হয় মানে আমার ডায়ালিসিসের যন্ত্রণা এতটা না যতটা এটা, মানে এটা 24 ঘন্টার যন্ত্রণা। সত্যি বলতে এটা 24 ঘন্টার জন্য যন্ত্রণা। মানে তুমি তোমার স্কিন, আমি এমনও হয়েছে মানে ফুল প্যান্ট পরার পর আমি সারাদিন পরে যদি আমি মানে প্যান্ট ধরা খুললাম, তখন দেখতাম যে আমার মানে পুরো কি বলবো মানে স্নো পড়লে যেরকম হয় ঠিক ওইভাবে চামড়া পড়তো, এত খারাপ অবস্থা ছিল। তো আমি চাই না সেই জিনিসটা আবার ফিরে আসুক, তাহলে আমি আর বাঁচতে পারবো না, সত্যি কথা। কারণ এমন না ওই 5টা বছরে শুধু মানে আমার সাথে অনেক ভালো লোক ছিল বলে তাই না, তো আমার মানে 5টা বছরে এমন থট এসছে যে না এইবারই এন্ড করে দেওয়া উচিত, আর পারছি না, আর আমি ট্রিটমেন্ট নিতেও পারছি না, আর আমার বডি নিতে পারছে না, এক তো যন্ত্রণা শেষ হচ্ছে না, তার মধ্যে মেডিসিনের পর মেডিসিন দিচ্ছে। এরকম হয়ে গেছিলো আমার মানে ওয়েট চলে গেছিলো 87-এ, মানে কি খারাপ অবস্থা, মানে একদম ফুলে টুলে, মানে জলও খেলে, আর এত পরিমাণে খেতাম সেই টাইমে, আমার জানি না কি কোন মেডিসিন রিয়াক্ট করেছিল, তার জন্য আমি মানে রাতে আবার খিদে পেয়ে যেত, আবার খেতাম। তো খুব মানে খাওয়ারও বেড়ে গেছিলো, ওয়েট কমাতে পারছিলাম না, মানে খুব খারাপ অবস্থা ছিল। আমি চাই না যে আর
ট্রান্সপ্ল্যান্টের পর অনেক রকম প্রবলেম আসবে আমি জানি। ইনফেকশনটা মেন প্রবলেম, যেটা এখনও অনেকের মধ্যে হয়েছে। তো এটা হয়, খুব মানে ইয়ে করে থাকতে হয়। তো আমি ওই প্রবলেমটার সাথে ডিল করব, তার সাথে আবার স্কিনের প্রবলেমে আমি আর পারবো না। সেই জন্য আমি চাই না আমার মা আমাকে কিডনিটা দিক। আর সত্যি আরও একটা কথা আছে যে আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নেই। তো এবার কিডনি দেওয়ার পর একটা মানুষ, আমরা দুটো কিডনি নিয়েই সুস্থ থাকতে পারলাম না, একটা কিডনি নিয়ে সে কী করে সুস্থ থাকবে? একজন অসুস্থ মানুষ, তার আবার হার্টের প্রবলেম হয়েছে। তো আমি ওই রিস্ক আমি নিতে চাই না ভাই, তার থেকে আমি না থাকি অনেক ভালো। তো সেই জন্য আমি আমার মারটা নিতে চাই না, এটাই বলার ছিল তোমাদেরকে। তোমরা অনেকেই আমাকে বারবার বলছিলে যে বাড়ির লোক ছাড়া আর কে দেবে। তো হ্যাঁ, এখানে ওয়েস্ট বেঙ্গলে ডোনার পাওয়া যায়, এরকম অনেকেই আছে। তো খোঁজা হচ্ছে, এখন জানি না কতদূর কি হবে, বাট যেটাই হবে আশা করি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, সেই সময়টা পাবো। তো আজকে আমি সময় পেলাম, তাই তোমাদেরকে এগুলো জানালাম, যে আমার মানে এই আপডেটটা জানালাম যে এখন কীরকম আছি। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট এইটাই হচ্ছে আপডেট। আর তোমরা যে আমাকে এইভাবে খোঁজ নাও, আমি নিজের ফ্যামিলি ছাড়াও, যে আমার সত্যিকার বলতে আমার ফ্যামিলি খুবই ছোট, ঠিক আছে, সে একটা কারণ আছে, সে নাই পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার নিজের ফ্যামিলি ছাড়াও যে তোমরা আমাকে একটা ফ্যামিলির মতো আমার খোঁজ নাও, আমার খুবই ভালো লাগে। তো আমি অনেককেই চেষ্টা করি আলাদাভাবে রিপ্লাই দেওয়ার, বাট আমি অনেককেই পারি না রিপ্লাই দিতে, তো তারা কিছু মনে করো না। আর এই তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সারটা আশা করি আমি দিতে পেরেছি এই ভিডিওতে। তো আর কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে বলো, আমি নেক্সট যেদিন পারবো তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো। তো তোমরা অনেকে আমার ডায়েটটা, এখনকার ডায়েট যেটা, সেটা জানতে চেয়েছো। তো তোমাদের সাথে আমি সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করবো আশা করি। আর এই ভিডিওতে আমি দিচ্ছি না। আর এইটুকু বলে রাখি যে আমার ডায়েটটা একদম নর্মাল লোকেদের মতনই ডায়েট, যেহেতু আমার ডায়ালিসিস চলছে। আমি সব কিছুই খেতে পারি, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো বারণ আছে, সেইগুলো পুরোপুরি ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। যেহেতু আমার এখনও ট্রান্সপ্ল্যান্টের মানে প্রসেস শুরু হয়নি, তো সেই জন্য আমি পুরোপুরি তো কিছু বলতে পারছি না। এই তো ট্রান্সপ্ল্যান্টের জন্য তো অনেক রকম টেস্ট হয়, তো যে কি টেস্ট করতে হচ্ছে না করতে হচ্ছে সেইগুলো তোমাদেরকে আমি পরে কোনো একটা ভিডিওতে আপডেট দেবো। এখনও অবধি যদি প্রসেস শুরু হয়নি, তো সেই জন্য আমি ঠিক বলতে পারছি না, কারণ আদার্সদের শুনেছি, কিন্তু ওগুলো আমি যখন আমার না হচ্ছে আমি সেটা বলতে পারবো না। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও। আর যেইভাবে পাশে আছে সেইভাবে পাশে থেকো। বাই।